প্রেরণা আশেপাশে তাকালো, তার মাথা ধরেছে ভীষণ, তবু ও মুখে শুকনো হাসি ফুটিয়ে ইনুর গালে হাত রেখে বলল, আমরা 3 ভাই বোন চারিত্রিক দিক দিয়ে ভীষণ নির্লজ্জহীন। তুমি অবাক হবে সেই ইতিহাস জানলে। এসব কথা বলো না, আর কোনো কথা বলো না তুমি। আমি তোমায় খুব স্নেহ করি, প্রণমীও সম্মান করে। আমরা দুজন তোমায় ভালোবাসি, এটা বজায় থাকবে আমৃত্যু। শুধু প্লিজ এখন এসব বাদ দাও, প্লিজ। হন্তদন্ত হয়ে প্রেরণা নিজের রুমে চলে যায়। ইনুর চোখ দুটো হঠাৎ ঝাপসা হয়ে ওঠে, ঘুরতেই দৃষ্টি পড়ে প্রণমীর মুখটাতে। ওকে কিছু না বলে ছুটে চলে যায় পশ্চিমের বারান্দায়, গিয়ে রেলিং ধরে হাঁপাতে থাকলো ইনু। প্রেরণার শীতল ভাব তাকে পীড়া দিচ্ছে খুব। এত কিছু তার মস্তিষ্ক আর নিতেই পারছে না। সবকিছু এত অসহ্য কেন? রাগ উঠল খুব করে হঠাৎ। চোখ মুছে ফোনটা হাতে তুলে নিল। সে ঠিক করেছে মেজো দাদানকে বলবে, আর যেন কখনো সে বাড়িতে না আসে, কখনোই না। কিন্তু কলটা কেটে দিল ইনু যখন তার মেজো দাদানের মুখটা ভেসে উঠল চোখের সামনেই। ভেসে উঠল পুরনো সেই দিনের কথা। বাড়িতে কিছু খাবার আনলে মেজো দাদানে চিল্লিয়ে বলা, এই ইনু খাবে আগে, ইনু নেবে আগে। আবারও চোখ ঝাপসা হয় ইনুর। বারান্দায় দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে থাকে চুপচাপ। কলটা রিসিভ করার আগে ইরফান লম্বা লম্বা দুটো শ্বাস ফেললো, তারপর রিসিভ করলো কলটা। সাবলীল গতিতে চলছে তার বাইক। বেলা তখন 3:30। ফোনের ওপাশ থেকে চেঁচিয়ে উঠল ইনশিরা, এই তুই কোথায়? রাস্তায় আসছি আমি তোর কাছে। শুকনো গলায় জবাব দিয়ে বাইকের স্পিড বাড়ি একটানে চলে যায় ইশির অ্যাপার্টমেন্টে। ভাইকে দেখে রাগে গজগজ করছে ইনশিরা। কোমরে ব্যথা নিয়েও টান টান হয়ে দাঁড়িয়ে থেকে একটার পর একটা প্রশ্ন ছুটছে। কিন্তু যখন সত্যিটা জানলো পুরোপুরি থ হয়ে গেল সে। আবারও কিছুক্ষণ পর চেঁচিয়ে বলল, তোর সাহস হয় কি করে ওখানে যাওয়ার? আচ্ছা, তোর বোধ বুদ্ধি হবে না কখনো? তুই কেন যাবি? ইরফান শুধু তাকিয়ে আছে। ইশি নিজের চুল টানছে, বলছে, একটু শান্ত হয়ে থাকলে কি হয় তোর? ইনু মাথা ঘুরে পড়ে গিয়েছে তো এমন তোর আগে পিছিয়ে না ভেবে ছুটতে হবে? ওর হাজবেন্ড আছে তো ওর সাথে। আমাকে ফোনে পেলি না তো কি এখানে আসতি? হায় আল্লাহ, বাড়ির সবাই ওদের ফ্যামিলিকে কথা দিয়েছিল তোকে শহরের বাইরে পাঠাবে, সেটা করেনি কেউ। আর তুই এখন নাচতে নাচতে ওই মেয়েটার সামনে চলে যাস। একটু সময় তো দিবি ওদের। এক নাগারে কথাগুলো বলে ইশি হাঁপাচ্ছে। ইরফান নিশ্চুপ, বোনকে দেখছে শান্ত ভঙ্গিতে। ইশির মুখটা কেমন কাদো কাদো, বলে, আচ্ছা শান্ত হ, এরপর থেকে আর তোকে না বলে কিছু করবো না। অস্থির লাগে, আমাদের কারো সুশিক্ষা নেই, শুনতে শুনতে অস্থির লাগে ভীষণ। পাপা মাম্মারা সবাই বুড়ো হচ্ছে, কার কখন কি হয়ে যায় তাদের কথা একটু ভাব। এতটা তো অবুঝ নোস তুই। জানি আমি আপনার দৌড়, যা এখন, আমি ঘুমাবো। ভাইয়া ডিউটিতে? লাঞ্চ সেরে গেল। ইরফান উঠে না, সোজা চলে যায় ইশির ফ্রিজের কাছে। ইশি বলে, লাঞ্চ সেরে গেল। আজ রান্না হয়নি রে, বাইরে থেকে অর্ডার করে খেয়েছি। ওতে কিছু নেই, কিছু করে দেব? আচ্ছা অলরাইট, আমি খেয়ে এসেছি চিনুর বাসা থেকে, এখন আইসক্রিম খাবো। খেয়েলি? চোখ দুটো গোল্লা গোল্লা হয়ে যায় ইনশিরার। ইরফান হাসলো সামান্য। বিগত 1 ঘন্টায় যা যা হলো সবকিছু আবারও ভাবতে ভাবতে ফিচেল হাসলো। আইসক্রিম খেয়ে বোনের বাড়ি থেকে বিদায় নেওয়ার সময় বলল, আজকের জন্য চিন্তা করিস না, আমি সোজা বাড়ি দিয়ে যাচ্ছি, তুই ঘুমা। আর কাল? কাল থেকে দুশ্চিন্তা কন্টিনিউ করবো, তাই তো? ওর দিকে ঘুরে ইরফান আবারও হাসলো, তবে বলল না কিছু। ভাইকে খুব মনোযোগ দিয়ে দেখছে ইহান। বাড়ির বড় না এখন অবধি বাড়িতে ফেরেনি। ইহান সম্মেলন থেকে গতকাল রাত 9টায় ফিরেছে। ফিরে ইরফানের ঘরে একবার উকি দিয়ে ঘুমিয়ে পড়েছিল। আজ সকাল সকাল উঠে কফি নিয়ে পুল সাইডে যেতেই পা থমকালো তার। পুলের ধারে ম্যাট বিছে ইরফান পুশ আপ দিচ্ছে, সেটা কোনো আশ্চর্যের ব্যাপার না। আশ্চর্যের বিষয় হচ্ছে ইরফানের সামনে ম্যাটের উপর একটা বই পড়তে পড়তে পুশ আপ দিচ্ছে ইরফান। কিছু মুহূর্ত তাকিয়ে থেকে ইহান হাসলো সামান্য। এই ছেলেটার সবকিছুই অদ্ভুত। ও জেনে শুনে এমন অদ্ভুত, না জেনে শুনেও একটা কাজ স্বাভাবিকভাবে করতে নারাজ ছেলেটা। আচানক বইটা ইরফানের সামনে থেকে সরিয়ে নেয় ইহান। পুশ আপ দিতে দিতে হাঁপিয়ে ওঠা ইরফান থামলো, ক্লান্ত হয়ে শুয়ে পড়লো ম্যাটের উপর। ইহান বলল, যে কোনো একটা কর, এভাবে বই পড়া যায়? আর বই পড়ছিস তুই, মানতে কষ্ট হচ্ছে। উঠে তোয়ালে দিয়ে কপালের ঘাম মুছে ইরফান বলল, কেন, পৃথিবীতে ভদ্রলোক শুধু কি ইহান তাজর মির্জা? ইরফান হতে পারে না? ইহান কফির মগ নিয়ে সামনের টুলে বসতে বসতে বলে, পড়ে, তবে ইরফান হতে চাই না। দাদানকে দেখছে ইরফান। কিছুক্ষণ দেখে এক হাত বাড়িয়ে ফাজলামি করে বলে, এই দাদান, তোমার কানের কাছে ওটা সাদা চুল নাকি? হায় হায়, কি সর্বনাশ। ইহান বিরক্ত হয়ে ওর হাত সরিয়ে দিয়ে বলল। শর্ত? ইরফান হাসছে, খানিক বাদে হাসি থামিয়ে হুট করে বলে,
বাড়িতে কেন বলছো না তোমার পছন্দের কথা? মেয়েদের মতো ঢং কেন করছো? কাকে পছন্দ করি আমি? অবাক হবার ভান করলো ইহান। কথাটা শুনে উচ্চ শব্দে হেসে ওঠে ইরফান। ইহান থতমত খেয়ে আছে। ইরফান হাসি থামিয়ে উঠে দাঁড়ায়, বলে, ও জানো না? আচ্ছা, জানলে আমাকে জানিও, তুলে এনে দেবো। সবসময় ফাজলামি ভালো লাগে না ইরফান। রাগী চোখে ভাইয়ের দিকে দৃষ্টি দিয়ে আছে ইহান। ইরফান সামান্য ঘাবড়ে যাওয়ার ভঙ্গি করে বলল, সরি দাদা, জাস্ট কিডিং। এমনিতে আমার ভাবিমণি আনবো ধুমধাম করে, পালকে চাপিয়ে। ইউনো, বিয়ের থিমটা হবে সাবেক আমলের মতো। ভাবিমণি পালকে থেকে নামলে আমি, ইনু, ইস্যু, শেহু তাকে জুতা পরিয়ে দেব, কারণ সে দাদানের সিন্ড্রেলাও হবে। সিরিয়াসলি, আমি ইস্যু ইনু প্ল্যান করেছি বহু বছর আগে, যখন আমরা টিনেজার ছিলাম। গোটা শহর দেখবি আমার ভালো মানুষ দাদানের বধূবরণ। যেই আসুক, আমাদের থেকে পাবি সর্বোচ্চ সম্মান। শুধু একটা কন্ডিশন পূরণ করতে হবে তাকে, আমার দাদানকে সর্বোচ্চ সুখী করতে হবে। ইহান অন্যমনস্ক ভঙ্গিতে চুপ করে আছে। ইরফান আর চোখে ভাইকে দেখে। নিশ্চয়ই এখন জ্ঞানী আপার মুখটা কল্পনায় একে আহ্লাদে গদগদ হচ্ছে দাদান। এটা ভেবেও ইরফান বাঁকা হাসে। অতঃপর গান গাইতে গাইতে চুপচাপ চলে যায়। তাকে অফিসে যেতে হবে। ইহানের কল্পনাতে আকস্মিক প্রেরণায় এসেছিল তখন। একটা ফর্সা স্নিগ্ধ মুখ, একজোড়া সমুদ্র নীল চোখ, আরেকটা লাল বেনারসি। মুহূর্তেই কঠিন গাম্ভীর্যে ঠাসা 31-এর সুদর্শন মুখটায় ছেয়ে যায় অপ্রস্তুত ভাব। কিন্তু ঠোঁটের কোণে ফুটল অস্পষ্ট হাসি। পরপর গলা খাকারি দিয়ে নিজেকে সামলে নিয়ে কফির মগে চুমুক বসায় চুপ করে। ঘড়ির কাঁটা তখন বেলা 3:30টায় গিয়ে ঠেকেছে। তাড়াহুড়ো লাগিয়ে প্রেরণা নিজের একটা শাড়ি এবং শুদ্ধর 2 সেট জামা কাপড় ব্যাগে পড়ল। প্রীতম এসে দরজায় দাঁড়িয়ে তাকে আরও তাড়া দেয়। আপুর ট্রেন মিস হবে, তাড়াতাড়ি। এই তো হয়ে এলো। ব্যাগ গুছিয়ে প্রেরণা শুদ্ধকে রেডি করিয়ে দেয়। আজ সে ওয়াসিতের দেশের বাড়ি যাবে। শুদ্ধর জন্ম নিবন্ধন সনদে সামান্য ভুল হয়েছে, সেটা শুধরাতে হবে। প্রেরণা এ শহরে এলেও শুদ্ধর জন্ম নিবন্ধন করিয়েছে মেজর ওয়াসিতের ঠিকানায়। তাছাড়া প্রতি বছর শুদ্ধকে তার পাপার কবর জিয়ারত করাতে নিয়ে যাওয়া হয়। ওখানে গিয়ে প্রেরণা ফুপির বাড়িতে থাকবে 2 রাত। অফিস এবং রেস্তোরাঁয় সাব্বিরকে সব বুঝিয়ে দেওয়া হয়েছে। প্রীতম প্রেরণাকে পৌঁছে দিয়ে চলে আসবে। প্রেরণা অনেক করে বলেছে প্রীতমকে যেতে হবে না, সে তো একা একা নেপাল অব্দি ঘুরে এসেছে। কিন্তু প্রীতম শোনেনি, বলেছে, নেপালের মানুষগুলো তো সভ্য, তোমার শ্বশুরবাড়ির এলাকার মানুষ তো অসভ্য। আমি যাব। ইনায়া, প্রণমী, মিস জেনি লিভিং রুমে এসে দাঁড়িয়েছে। শুদ্ধর হাত ধরে ঘর থেকে বেরোয় প্রেরণা। ইনুর দিকে তাকে স্মিত হেসে প্রেরণা বলল, 2 দিনেই ফিরবো, থাকতে পারবো না। ইনু মাথা নাড়ে বলে, পারবো। চুলার ধারের কাছেও যাবে না তুমি বা প্রণমী। মেইড বা মিস জেনিকে সব বলবে, ঠিক আছে? ইনু এবারও মাথা নাড়ায়। প্রেরণা ঘুরে প্রণমীর গালে হাত রেখে নরম গলায় বলে, আজ আর কাল গানের ক্লাসে যাস না সোনা, কেমন? কেন আপু? এমনি বাড়িতেই থাক ভাবির সাথে। এমন চিন্তা নিয়ে কি করে থাকবো আমি? প্রণমী সামান্য হাসলো এবার। কণ্ঠে তাচ্ছিল্য নিয়ে বলল, আমি তো যাব আপু, যাবই। জেদ করছিস কেন? জেদ না আপু, আমার এভাবে অসহায় অসহায় হয়ে থাকতে ভালো লাগে না আর, মোটেও না। তোমরাও আমাকে ভেবো না। তোমরা যাও, কোনো রকম চিন্তা করতেই হবে না। আমি যাব গানের ক্লাসে। প্রেরণা বোনের মাথায় হাত বুলিয়ে কাতর স্বরে বলে, সরি রে, তোকে আমি একটু সময় দিতে পারি না সোনা? সরি কেন বলছো আপু? একটুও সরি বলবে না। আমার তোমাদের ওপর একটুও কোনো রাগ নেই, কারোর ওপর নেই। আমার শুধু ড্যাডের ওপর রাগ। কেমন ভীতু লোক, তোমাকে আর ভাইয়াকে একটা মুসিবতে ফেলে দিয়ে গেল, পালিয়ে গেল। আমার খুব রাগ আপু লোকটার ওপর। প্রীতম বোনকে আগলে ধরে। ইনু মাথা নিচু করে নেয়। প্রণমী বলতে থাকে, আজ থেকে আমি একটু সাহসী হতে চাই আপু। পৃথিবীটা খারাপ মানুষে ঠাসা, তেমনি আমাকে সহানুভূতি দেখানোর মানুষও তো আছে, তাই না? আমি নিজেকে অভ্যস্ত করতে চাই সব কিছুর মাঝে। আমি আজ যাব গানের ক্লাসে। তোমরা প্লিজ যাও। 4টা থেকে ঝুম বৃষ্টি শুরু হয়েছে শহরে। ছায়ানটের বারান্দায় চিন্তিত হয়ে দাঁড়িয়ে আছে মিস জেনি। আজ সকাল থেকে যে রোদ সে পেয়েছে তাতে ভাবতেও পারেনি এমন বৃষ্টি হবে। ওয়েদার ট্র্যাকার বলেনি কিছু। প্রণমী মামনিকে নিয়ে ঝামেলায় পড়তে হবে খুব বুঝতে পেরে তার চিন্তা বাড়ছে। প্রেরণার প্রীতম ট্রেনে বসে 2বার কল করেছে, যদিও তাদের নিশ্চিন্ত করে দিয়েছে মিস জেনি। ক্লাস শেষে প্রণমীকে তার এক ব্যাচমেট এগিয়ে আনে মিস জেনির কাছে। প্রণমী তারা লাগিয়ে বলে, চলুন মিস জেনি, আজ ভাবি একা বাড়িতে, আমাদের তাড়াতাড়ি ফিরতে হবে।
ছায়ানটের সামনে বিপরীতে নিতিন কাকার চায়ের দোকানে আজ লোক নেই। এখনো বেলা গড়ায়নি দেখে অথবা বৃষ্টি, এই দুটো কারণ হতে পারে। ফাঁকা রাস্তা, কিছু ক্যাব যাচ্ছে মাঝে সাঝে। নিতিন কাকাটি মেকারে জল ফুটতে দিয়েছে অযথা। এখন তার মাছি মারা ছাড়া আর অন্য কোনো কাজ নেই যেন। বৃষ্টি কমে এলে খদ্দের আসবে। চেয়ারে বসে যখন ঢুলছিল নিতিন, ঠিক তখনই R15-এর লেটেস্ট মডেলটা এসে হুট করে থামলো তার স্টলের সামনে রোজকার মতো। গত এক সপ্তাহ ধরে নিতিন খেয়াল করেছে, ঘড়ির দিকে তাকিয়ে সময় মিলিয়েও দেখলো কাটায় কাটায় 4:55 বেজেছে। রোজ ঠিক এই সময় আসে ছেলেটা। গম্ভীর মুখ, কৃষ্ণবর্ণে, লম্বা দেখতে, মার্জিত আচরণ। কোনো বড়লোক বাড়ির ছেলেই হবে সম্ভবত। পায়ের জুতোর ব্র্যান্ড দেখে বুঝেছে নিতিন, তবে ছেলেটার নাম জানে না। জিজ্ঞেস করা হয়নি কখনো পরিচয়। ভদ্রলোক বড়লোক খদ্দের রোজ 5 মিনিটের মতো বসে 3 কাপ চা খেয়ে চলে যায়। তার নাম জানতে চেয়ে কী লাভ? তবে নিতিন খেয়াল করেছে ছায়ানট একাডেমির দিকে তাকিয়ে থাকে ছেলেটা পুরোটা সময়। বাইকটাকে ছাউনির নিচে রেখে রেনকোট সামলে ইরফান নেমে হেলমেট সরিয়ে চওড়া হাসলো নিতিনের দিকে চেয়ে। নিতিনও হেসে বলল, সেই বৃষ্টি মাথায় নিয়ে এলে? ইরফান হেসে বলল, আপনার চা অসাধারণ মামা, বিকেলটা দারুণ হয়েছে। হেলমেট একটা টুলের উপর রেখে পাশের টুলে বসলো ইরফান। তার দৃষ্টি ছায়ানটের গেটের দিকে। ঠিক 5টায় ছুটি হবে। নিতিন তা বানিয়ে ইরফানের হাতে দিতেই ছায়ানট একাডেমিক ছুটি হলো। মিস জেনি আর প্রণমী একটা ছাতা নিয়ে গেট পেরিয়ে কোনো মতে যাত্রী ছাউনিতে এসে দাঁড়ায়। ছাতাটা প্রণমীর টিচার নিখিলেশ বড়ুয়া দিয়েছেন। একটার পর একটা ক্যাব আসছে যাচ্ছে, অথচ কোনো ক্যাব ফাঁকা নেই। মিস জেনি কোনো রাইডার বুক করতে পারলেন না বৃষ্টিতে। প্রণমীকে ছাতা হাতে দাঁড় করিয়ে রেখে সামনে এগিয়ে আশেপাশে দেখছে তাই। আজ প্রণমীর গায়ে একটা কালো কামিজ, পাজামা, ওড়না, সারা অঙ্গে কালো জড়িয়ে দূর থেকে মেয়েটা সাদা মুক্তা পাথরের মতো ফুটে আছে। পথচারীদের নজর ক্ষণিকের জন্য থমকাচ্ছে মেয়েটাকে দেখে। ইরফান চুপচাপ চায়ের কাপে চুমুক বসে তীক্ষ্ণ দৃষ্টিতে ওকে দেখছে। আর নিতিন দেখছে ইরফানকে, বলছে, তোমার বেশভূষার মনে হয় অফিস থেকে আসো। তুমি কোথাও চাকরি করো বাবা? হুম। এক হাতে একটা জ্বলন্ত সিগারেট চায়ের কাপে চুমুক বসিয়ে প্রণমীর দিকে দৃষ্টি স্থির রেখে ইরফান জবাব দেয়। ওদিকে মিস জেনি যাত্রী ছাউনির একপাশে দাঁড়িয়ে হাত বাড়িয়ে একটা ক্যাব থামানোর চেষ্টায়। ঠিক তখনই মডেল স্কুল রোড হতে আগত এক বাইকার হুশ করে তার সামনে থেকে চলে যাওয়ার সময় তার হাতের পার্সটা ধরে হ্যাচকা টান লাগায়। ঘটনাটা ঘটেছে ইরফান এবং চা দোকানির চোখের সামনে। এত দ্রুত ঘটেছে যে কেউ বুঝতেও পারেনি। মিস জেনির চিৎকারে ইরফান তৎক্ষণাৎ উঠে দাঁড়ায় চায়ের দোকানি। ঝুম বৃষ্টিতে দেখতে পেল কপালে হাত চেপে নিচে পড়ে আছে মিস জেনি। প্রণমী মুখ দুহাতে চেপে কিছুটা দূরে আতঙ্কিত হয়ে দাঁড়িয়ে আছে। সে বুঝতে পারছে না, শুধুই চেঁচিয়ে বলল, কি হয়েছে মিস জেনি? ছিনতাইকারী পার্সটা নিতে পারেনি যদিও, তবে টান লেগে ধূপ করে পড়ে গিয়ে কপাল ফেটেছে। নানা রোগে জর্জরিত ভদ্রমহিলার খুব আহত হয়েছে। প্রণমী খুঁজে পাচ্ছে না তাকে। দুহাতে হাতড়ে চেঁচিয়ে উঠছে বারবার, কি হয়েছে মিস জেনি? কোথায় আপনি? কি হয়েছে বলুন। গলগল করে রক্ত ঝরছে মিস জেনির। কাতরাতে কাতরাতে কোনো মতে ডাকলো, প্রণমী মামুনি। হ্যাঁ, এই তো আমি। আপনি বলুন কি হয়েছে। কেঁদে ফেলে প্রণমী। আশেপাশে একটা লোক নেই। প্রণমী বুঝতেও পারছে না আসলে। মিস জেনির এখন কোনো জবাব দিচ্ছে না। ইরফান নির্নিমেষ তাকিয়ে থাকে কিছুক্ষণ। তারপরে চায়ের কাপটা রেখে হাতে সিগারেটটা ফেলে পা দিয়ে পিষে বৃষ্টি মাথায় নিয়ে নামে। চা দোকানি নিতিনও বিপদ দেখে একটা ছাতা মাথায় নিয়ে নামে। লোকটা পঙ্গু, ক্র্যাচে ভর দিয়ে হাঁটছে। প্রণমী কাঁদছে, তার হাতে ছাতা। পার্সটা মিস জেনির কাছে। হাতে থাকলে ওয়াচটা বের করা যেত। এখন সেটাও পারছে না, শুধু চেঁচিয়ে বলছে, এখানে কেউ আছেন? হেল্প মি। আবারও কাঁদলো প্রণমী। সে নিজের ব্যর্থতা দেখে কাঁদছে। প্রকৃতি আবারও বুঝিয়ে দিয়েছে, প্রণমী তুমি সত্যিই অসহায়। ইরফান এগোচ্ছে ওর দিকে। দুটো ঈগল চোখে দৃষ্টি প্রণমীর ফর্সা ক্রন্দনরত মুখটাতে নিবদ্ধ। যেতে যেতে একটা লম্বা শ্বাস ফেলে ইরফান বলল, শালা, এরা নিজেরাই চায় না আমি ভালো হই। আশেপাশে সিগারেটের কড়া গন্ধে ভরে যেতে প্রণমী নাক কুচকালো। ভয়ার্ত কণ্ঠে ডাকলো, কে? চায়ের দোকানি এগিয়ে এলো। ইরফান প্রণমীর সামনে দাঁড়িয়ে ঠান্ডা স্বরে জবাব দিল, আমি তোমার বেআই ইরফান মির্জা। আতঙ্কিত প্রণমীর চোখ দুটোতে কেমন বিস্ফোরণ হয়। এক পা পিছিয়ে যায়, পরপর আবারও ডাকে, মিস জেনি। ইরফান শান্ত স্বরে জবাব দিল। অচেতন হয়ে গিয়েছে। মুখটা চেপে ধরে প্রণমীর চোখ ঝাপসা করলো। তারপর আবারও মুখটা কঠিন করে ইরফানকে উদ্দেশ্য করে বলল, কি চাই? চাই কি? ধমক প্রণমীর কণ্ঠে। ইরফান বলল, কেউ নেই কোথাও, হেল্প লাগবে? বিষিয়ে উঠল প্রণমীর মনটা। চেঁচিয়ে বলল, এখানে কি আপনার? কেন এসেছেন? এটা পাবলিক প্লেস, তাই। দ্রুত বলো, ওনার কপাল ফেরেছে, হেল্প লাগবে? না। এমন জোরে চেঁচালো প্রণমী। ইরফান দোকান চেপে ধরল নিজের। প্রণমী চেঁচিয়ে বলতে লাগলো, কখন নই না, কখন নই না।
তারপর প্রণমী আশেপাশের লোকজনকে উদ্দেশ্য করে চেঁচায়। কেউ আছেন? আছেন এখানে? নিতিন নরম গলায় বলল। বাবা আসি, তোমার মাকে হসপিটালে নিতে হবে, ইমার্জেন্সি। প্রণমী ভরসা পেল, কেঁদে বলল। আঙ্কেল, আপনি আমায় একটু সাহায্য করুন না। নিতিনের মুখটা অন্ধকার হয়ে গেল হুট করে। ইরফান প্রণমীর দিকে শান্ত চোখে তাকিয়ে বলে। উনি তোমাকে হেল্প করতে পারবেন না, উনি নিজেই পঙ্গু। ঘন ঘন শ্বাস ফেলছে প্রণমী। ইরফান চুপচাপ নিজের ফোনটা বের করে ইনুকে কল করে লাউড স্পিকারে অন করে বলল। তোর হাজবেন্ড কই? আপুকে নিয়ে দেশের বাড়ি গিয়েছো কেন? শোন, চেঁচামেচি করবি না। মিস জেনির সামান্য একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি হসপিটালে নিয়ে যাচ্ছি। তোর ননদ আমার কাছে আছে, দুশ্চিন্তার কিছুই নেই। ইনার মনে হলো গোটা আকাশটাই তার মাথায় ভেঙে পড়লো। ভয়ে আতঙ্কে তার হাত পা কাঁপতে লাগলো। ঠকঠক করে চেঁচালো ইনু। তুমি ওখানে কি করছিলে? চা খাচ্ছিলাম, আত্মীয় দেখে হেল্প করতে এসেছে। এখন কলটা রাখ, সিটি কেয়ার হসপিটাল আয় ফাস্ট। এই শুধু ননদকে সামলা। প্রণমী কাঁদছে, চুপচাপ দেয়ালের সাথে ঠ্যাস দিয়ে কাঁদছে। ইরফান একটা অ্যাম্বুলেন্স ডেকে নিল। সিটি কেয়ার হসপিটাল এখান থেকে 5 মিনিটের মতো দূরে। মিস জেনিকে একজন নার্স তুলে নেয়। ইরফান দেখলো প্রণমী ততক্ষণে কান্না থামিয়ে চোখ মুখ কঠিন করে দাঁড়িয়েছে এবং ইরফান বেশ অবাক হলো যখন দেখলো প্রণমী নির্বিকার। ইরফানের কথা মেনে অ্যাম্বুলেন্সে গিয়ে বসেছে চুপচাপ। আর টুটা সাউন্ড করেনি মেয়েটা, অথচ এত সহজে মানার কথা না মেয়েটা ইরফানের প্রস্তাব। ইরফান হতভম্ব ভাব কাটিয়ে অ্যাম্বুলেন্সে বসে ইনুকে কল করে কথা বলে নিল আবারও। ইনু ওপাশ থেকে শুধু বলে যাচ্ছে। ও দাদান, দোহাই তোমার, মেয়েটাকে ভয় দেখিও না কোনো। একটু নরম হয়ে কথা বলো ওর সাথে। আমি মুখ দেখাতে পারবো না নয়তো শ্বশুর বাড়িতে। আর ওকে ধমকিও না। আর ওকে। ইনুর কথা শেষ হতে না দিয়ে কলটা কাটলো ইরফান। ঘুরে প্রণমীর দিকে তাকায়, গালে লেপ্টে আছে চোখের পানি। ইরফান দেখলো কিছুক্ষণ পরপর অতিরিক্ত নম্র কণ্ঠে আহাম্মকের মতো বলে উঠল। এতক্ষণ তো ভয় পাচ্ছিলে, এখন ভয় করছে না আমাকে? প্রণমী দাঁত দিয়ে দাঁত চেপে বসে আছে। ইরফান বলল। তুমি আসলে সাহসী, ভেরি গুড গার্ল। প্রণমী হাসলো তাচ্ছিল্যের হাসি, অতঃপর বলল। কি জানেন তো, এই পৃথিবীটা আপনার মতো অমানুষে ঠাসা। আমি কাকে বিশ্বাস করব? ভাবলাম আপনার কথাই মেনে নি। কারণ আপনারা যাই হোক একটু ভয় ডর ঢুকেছে থানা থেকে ঘুরে আসার পরে। তবে কি জানি, আপনি নির্লজ্জ হলে ভিন্ন কথা। তবে আপনাকে ভয় পাচ্ছিলাম না আমি, আমার বিরক্ত লাগছিল আপনাকে। অমানুষ শব্দটা শুনে ইরফানের মনে হলো কেউ একটা জুতোর বাড়ি মেরেছে তার মুখে। গালটা পুড়ছে বেশ। সে শুধু তাকিয়ে আছে মেয়েটার রক্তিম মুখের দিকে। তীব্র ক্ষোভে ফর্সা মুখটা লাল হয়ে গেছে প্রণমীর। এমার্জেন্সি ইউনিটের লবিতে কালো কামিজ পরিহিতা অর্ধশিক্ষা এক কিশোরী মেয়ে দাঁড়িয়ে আছে। কিশোরী নাকি তরুণী সেটা ভাববার বিষয়। মেয়েটিকে দেখে বয়স আন্দাজ করতে পারছে না আগন্তুকেরা। কালোতে ফর্সা মুখটা ঝকমক করছে। যেতে যেতে মহিলা পুরুষ নির্বিশেষে একটিবার পলক ফেলতে কসুর করছে না আদুরে বিদেশিনী রূপসী আননে। ওষ্ঠজোড়া কাঁপছে ঠান্ডার প্রকোপে। অল্প বিস্তর ভিজেছে যে। এমার্জেন্সি ইউনিটে একজন ডাক্তার এবং নার্স মিস জেনি ট্রিটমেন্ট করছে। বাইরে ওরা দুজন। ইনা এখনো এসে পৌঁছায়নি। ইরফান কাক ভেজা হয়ে এমার্জেন্সি ইউনিটের বাইরে একটা বেঞ্চিতে বসে আছে। চুপচুপ করে ভেজা চুল বেয়ে ফোটায় ফোটায় ঝরছে পানি। গা হিম হয়ে আছে। ফর্মাল শার্টটা শক্তপোক্ত শরীরে আটসাট হয়ে লেপ্টে আছে। ইরফান গলা থেকে টায়ের নট খুলে পেছনে হেলান দেয়। শরীরটা জমে যাচ্ছে ঠান্ডায়। এখন একটা সিগারেট অতি জরুরি হয়ে পড়েছে। দু হাতে প্যান্টের পকেট হাতড়ে দুটো ভেজা সিগারেট পেল যদিও। সেগুলোর দিকে বিরক্তি নিয়ে কয়েক পল তাকিয়ে থেকে দৃষ্টি দিল প্রণমীর দিকে। পর মুহূর্তে চোখে মুখে সংকোচ নামিয়ে সিগারেট দুটো ফেললো ওয়েস্টবিনে। আবারও গাঢ় বাদামি চোখ জোড়ার প্রকট দৃষ্টি আছড়ে আছড়ে পড়ে প্রণমীর মুখ বিবরে। সেই কথাগুলো ইরফানের মুখের উপর বলে দিয়ে সেই যে মেয়েটা চুপ হয়েছে আর একটা কথাও বলেনি ইরফানও না। দুজনের দূরত্ব কয়েক গজের মাত্র। দেয়ালের সাথে ঠ্যাস দিয়ে দাঁড়িয়ে আছে মেয়েটা, চোখে মুখে উৎকণ্ঠা নিয়ে। এখানকার অল্প বয়সী ইন্টার্ন ডক্টরগুলো যেতে যেতে হা করে প্রণমীকে দেখছে। দেখছে তো দেখছেই, দূরে গিয়েও ঘুরে তাকিয়ে দেখছে। সে খবর তো প্রণমী রাখে না। সে নিজেকে ওড়নায় জড়িয়ে রেখে দাঁড়িয়ে আছে। ইরফান উঠে দাঁড়ালো। একবার খোঁজ নিল নার্সদের কাছে। জানতে পারলো কপালে দুটো সেলাই লেগেছে এবং জ্ঞান হয়তো অল্প সময়ের মাঝেই ফিরবে। প্রণমীও শুনল সব। ইরফান ইনুকে কল করলো। ওদিকে তখন একটা ক্যাব পাচ্ছিল না ইনু এ বৃষ্টিতে। শুধু কাঁদো কাঁদো হয়ে বলছে, একটু তুমি দেখো দাদান, আমি এক্ষুনি আসছি। ফোন কেটে ইরফান চুপচাপ প্রণমীর কাছে গিয়ে শান্ত স্বরে বলল, এখানে চুপ করে 5 মিনিট বসে থাকবে। একবার সামনে পেছনে ডানা বাই দেবে না। কি কথা বলতে এলে বলবে না, আমি আসছি একটু পর। প্রণমী জবাব দিল না। তবে চূড়ান্ত বিরক্তিতে কপাল এমন করে কুঁচকে নিল ইরফানের চোখে খুব লাগলো সেটা। আর লাগলো অমানুষ ইরফানের মনেও।
ইরফান ভাবলেশহীন মুখে চলে গেল হসপিটালের ক্যান্টিনে। কাটায় কাটায় ঠিক 5 মিনিট পরে 2 কাপ চা নিয়ে ইরফান এলো। চাটা ইরফান সরাসরি প্রণমীকে না দিয়ে একজন আয়ার কাছে রিকোয়েস্ট করে তাকে পাঠালো। আয়া প্রণমীকে বললেন, নাও, তোমার হাজবেন্ড দিয়েছেন চা, খাও। কথাটা শুনে ইরফান বেঞ্চিতে বসতে গিয়েও বসে না, চোখ বড় বড় করে আয়ার দিকে তাকিয়ে থাকে। আর প্রণমী চেঁচিয়ে ওঠে, উনি আমার হাজবেন্ড না। আয়া ভড়কালো। চায়ের কাপটা প্রণমীর পাশের বেঞ্চিতে রেখে বলল, আচ্ছা আচ্ছা, তোমার বাড়ির লোক দিয়েছে, খাও। প্রণমীর আগে ফেটে পড়ছে। ইরফান বুঝতে পারে আয়া চলে যেতে এবার ইরফান এগিয়ে আসে ধীরে ধীরে, কণ্ঠে নম্রতা ঢেলে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।